দমন পীড়ন নির্যাতন করব, এটা সকল রাজনৈতিকের মাঝেই আমি আমার গত প্রায় 50 বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমানের শাসন পিরিয়ড বাদ দিলে এর পরের যারাই ক্ষমতা এসেছে তারা কম বেশি সবাই জনগণকে শোষণ করেছে এবং চেষ্টা করেছে জাতীয় পার্টিকে ভাঙতে, ধ্বংস করতে। শুধু জাতীয় পার্টি না, আওয়ামী লীগের সাথে যে যে রাজনৈতিক দল ছিল, জাসদ বলেন, মেনন বলেন, আরো অন্যান্য দল, তাদেরকে কিন্তু 10 টুকরা করেছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ কোনো সময় চায়নি এ দেশে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল টিকে থাক। আন্দোলনের প্রেক্ষাপটে থাকেন আর মাঠে ময়দানে না যান তাহলে তো কিছু দেখবেন না। আমি বিজনেসম্যান, বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমার লোক আছে, কাস্টমার আছে, আমার প্রতিনিধিরা যায়, আমরা বাংলাদেশের গ্রাসরুট দেখতেছি। আমার দৃষ্টিকোণ থেকে আপনারা এই ছাত্র আন্দোলনে এই যে আমার সন্তানরা মারা গেল, এদের সাথে বেইমানি করতেছেন আপনারা। যে আন্দোলন হয়েছে সেটা আওয়ামী লীগের যে 17 বছর দমন পীড়ন, ব্যাপক দুর্নীতি, সেইগুলো প্রেক্ষাপটেই মানুষের নার বিশ্বাস উঠে গিয়েছিল। সেখানে সাধারণ ছাত্রদের দেখেই জনতার এই আন্দোলনের সম্পৃক্ত হয়েছে। পরবর্তী পর্যায়ে অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল এটায় সম্পৃক্ত হয়েছে। এখন ব্যাপার হচ্ছে এই আন্দোলন যদি আগের থেকেই একটা প্ল্যান প্রোগ্রাম করে থাকে তাহলে সেটা আসলে জাতি অত ক্লিয়ার না। কিন্তু জাতি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যেতে হবে এমন কোনো আন্দোলনে জাতি শরিক হয়নি। জাতি সম্পূর্ণরূপেই শরিক হয়েছে 17 বছরের দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন, কথা বলার অধিকার কেড়ে নেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবন জীবিকায় গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিলের লাগামহীন বৃদ্ধি, সবকিছু মিলেমিশেই মানুষ চাইতেছিল যে একটা পরিবর্তন। সেই পরিবর্তনের প্রেক্ষাপটেই মূলত এই আন্দোলন। তারপরও যারা এই আন্দোলনে যদি আগের থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে, সেটা ডক্টর ইউনূস সাহেব জানেন যে উনি এই প্ল্যান প্রোগ্রামের সাথে জড়িত কিনা। সেটা আমি ব্যক্তিগতভাবে ওইভাবে আসলে অতটা আমার কাছে ক্লিয়ার না। কিন্তু তারপরও যে আন্দোলন হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবেও এই আন্দোলনে সার্বিকভাবেই বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দিয়ে আমি চেষ্টা করেছি আমার সম্পৃক্ততা রাখার জন্য। কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং ডক্টর ইউনূস সাহেবের মতো একজন জগৎ বিখ্যাত একজন এই ধরনের ব্যক্তিত্ব অতীতে কখনোই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল না, যে ব্যক্তিটিকে সারা পৃথিবীর মানুষ চিনে এবং আমার দৃষ্টিকোণ থেকে একজন স্বীকৃত সৎ মানুষ হিসাবেই আমার কাছে তার জীবন দেখে আমার মনে হয়েছে। কারণ প্রায় 20 বছর আগে থাইল্যান্ডের এয়ারপোর্টে তার সাথে আমার একবার দেখা হয়, তখন অনেক ব্যাপারেই আমি তার সাথে কথা বলি। ওই সময় আমাকে উনি বলেছিলেন যে উনি এয়ার কন্ডিশন রুমে থাকেন না, উনার ফ্যান, উনার নিজের কোনো বাড়িঘর বাংলাদেশে নেই, ঢাকা শহরে নেই। তো যাই হোক, তখন থেকে মূলত তার প্রতি একটা শ্রদ্ধাবোধ আমার সবসময়ই ছিল। এখনো প্রচন্ডভাবেই আমি আশাবাদী যে এই মানুষটির মাধ্যমে বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। এখন জাতিসংঘে আপনারা দেখেছেন যে বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে দাঁড়িয়ে তার বক্তব্যের সময় তালি দিয়ে তাকে স্বাগতম জানিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো কেউ দেখেনি। তার কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের অহংকার, উনি স্বীকৃতভাবে জগৎ বিখ্যাত একজন মানুষ। আওয়ামী লীগ সরকার কি কারণে তার সহায়তা নেয়নি? কারণ আন্দোলনের যথাসম্ভব 3-4 মাস আগেও তার মেয়ে আমেরিকা থেকে একটা বিবৃতি পাঠিয়েছিল যে আপনারা আমার বাবাকে হয়রানি না করে আমার বাবাকে দেশের কাজে লাগান। আওয়ামী লীগ সেই সুযোগটা কেন কাজে লাগালো না আমি জানি না। তার কারণ যারাই ক্ষমতায় থাকে মূলত তারা মনে করে যে আমাদের বাইরে আর কারো ক্ষমতা নাই, দেশ যেভাবে খুশি আমরা চালাবো, জনগণকে যেভাবে খুশি আমরা দমন পীড়ন নির্যাতন করব। এটা সকল রাজনৈতিকের মাঝেই আমি আমার গত প্রায় 50 বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমানের শাসন পিরিয়ড বাদ দিলে এর পরের যারাই ক্ষমতা এসেছে তারা কম বেশি সবাই জনগণকে শোষণ করেছে। তো সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষের জন্য একটা আশীর্বাদ, এবং উনার মতো মানুষ যদি আমাদেরকে একটা ব্যাপক পরিবর্তন না ঘটাতে পারে
তাহলে আমি মনে করি যে জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য। তার কারণ উনি ক্ষমতা গ্রহণের পর থেকেই যেভাবে নানা বিষয় নিয়ে দাবি দেওয়া শুরু হয়েছে, গার্মেন্টস বন্ধ, সিএনজি এরাও দাবি, ডাক্তাররাও বলে যে বিনা পরীক্ষা আমাদেরকে পাশ করাও, ছাত্রদের দাবি। এখন পাহাড়ও উত্তপ্ত, পাহাড়ের মধ্যেও সমস্যা, তারা বলে আমাদেরকে পাহাড় ছেড়ে দাও। এই যে নানাবিধ সমস্যা ইতিমধ্যেই বাংলাদেশে তৈরি হয়েছে, তাতে করে ডক্টর ইউনূসকে সমগ্র জাতি এবং বাংলাদেশের বিএনপি, জামাত ইসলাম সহ জাতীয় পার্টির সকল রাজনৈতিক দলের উচিত মন খুলে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে বাংলাদেশকে গড়ে তোলার জন্য এখন ডক্টর ইউনূসকে সহায়তা করা প্রয়োজন। ডক্টর ইউনূস যদি এই পরিকল্পনার অংশ হয়ে থাকে তাহলে আমি কোনো দোষের কিছু দেখি না। তার কারণ ডক্টর ইউনূসকে যেভাবে নির্যাতন করা হয়েছে মানসিকভাবে, এবং যেভাবে তার বিরুদ্ধে কেস টেস দিয়ে এই 84 বছর বয়সে 6 তলায় হেঁটে হেঁটে উঠিয়েছে এবং নানাবিধভাবে তাকে হয়রানি করা হয়েছে, অসম্মান করা হয়েছে, তাতে করে যে কোনো মানুষেরই, সে যদি ফেরেশতা হয় তার বিরুদ্ধেও ক্ষোভ জন্মাবে। তো ডক্টর ইউনূসও চাইবে যে আওয়ামী লীগের পতন হোক। তার কারণ বাংলাদেশের যত শান্তিপ্রিয় নাগরিক আছে, নিরপেক্ষ নাগরিক আছে, যারা সরকারের দমন পীড়ন এবং দুর্নীতিতে যারা একেবারে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, তো সবাই চাইতেছিল যে এই সরকারের একটা পরিবর্তন হোক, এই সরকারের পতন হোক। সেখানে ডক্টর ইউনূস যদি এই পরিকল্পনায় জড়িত হয়ে থাকে, জাতীয় পার্টিও চেয়েছিল, জাতীয় পার্টিও বরাবরই চেয়েছে। তার কারণ জাতীয় পার্টিকে তো ধ্বংস করার কারিগর হচ্ছে আওয়ামী লীগ। তার কারণ 90-এর পর থেকে আমরা চেষ্টা করেছি আমাদের নিজস্ব রাজনীতি দেওয়ার জন্য, কিন্তু 2008-এর পর 14 থেকে যদি আমরা ধরি, তাহলে আওয়ামী লীগ কিন্তু জোর করেই জাতীয় পার্টি নির্বাচন না করার পরও, এবং 2014 সালে এরশাদ সাহেব জাতীয় পার্টির প্রেসিডেন্ট, উনি কিন্তু নির্বাচন বর্জন করেছেন। উনার কথায় প্রায় 250-এর উপরে প্রার্থিতা প্রত্যাহারও করেছে। কিন্তু তারপরও কিন্তু আওয়ামী লীগ নাম কষ্টের অশ্বসাক্ষ্য দিয়ে একটি নির্বাচন করিয়েছে এবং চেষ্টা করেছে জাতীয় পার্টিকে ভাঙতে, ধ্বংস করতে। শুধু জাতীয় পার্টি না, আওয়ামী লীগের সাথে যে যে রাজনৈতিক দল ছিল, জাসদ বলেন, মেনন বলেন, আরো অন্যান্য দল, তাদেরকে কিন্তু 10 টুকরা করেছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ কোনো সময় চায়নি এ দেশে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল টিকে থাক। এখন বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল, সেই দলকেও তারা কি অবস্থা করেছে, মানে প্রতিদিন তোমাকে কোর্টে যেতে হবে এবং কোনো নেতার বিরুদ্ধে 200-300 মামলা, এটা কি হয় নাকি? তো এই জিনিসগুলা থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসতে পারেনি, দমন পীড়ন নির্যাতন থেকে বেরিয়ে আসতে পারেনি। তো স্বাভাবিকভাবেই জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ, বিএনপি বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, জামাত বলেন, ডক্টর ইউনূস বা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সবাই কিন্তু চেয়েছে আওয়ামী লীগের পতন হোক। তো ডক্টর ইউনূস সাহেব যদি এই পরিকল্পনায় যুক্ত হয়ে থাকে, তাহলে তো আমি মনে করি দেশের জন্য সে ভালো করেছে। এখানে আওয়ামী লীগের পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী ছিল, আওয়ামী লীগের পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল। এখন পরিবর্তন যদি না হইতো তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলের শিক্ষা হতো না। দমন পীড়ন, নির্যাতন, দুর্নীতি করলে কি অবস্থা হয় সেটা পৃথিবী দেখেছে বাংলাদেশে। এখন আওয়ামী লীগের যে পতন হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পতন হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছেন, সেইভাবে কিন্তু উনি দেশ পরিচালনা করতে পারতেছেন না। তার কারণ এখনো আপনি হাটে বলেন, বাজার বলেন, গ্রাম বলেন, মহল্লা বলেন, সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে, মানুষকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে। তো এই যে আইন শৃঙ্খলার অবনতি, এখন পুলিশের সাহায্য পাওয়া যাচ্ছে না। তো এই যে আইন শৃঙ্খলার অবনতি, এই অবনতির হাত থেকে ডক্টর ইউনূসকে, জনগণকে মুক্তি দিতে হবে। ডক্টর ইউনূস ব্যর্থ হওয়া বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে সকল রাজনৈতিক দলের ব্যর্থতা। সেই প্রেক্ষাপটে আমি মনে করি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এটার দায়িত্ব নিতে হবে বিএনপিকে বিভিন্ন এলাকায়, ওয়ার্ডে তারা চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তারা যে চেষ্টা করতেছে না তা না, অনেককে বহিষ্কারও করেছে, কিন্তু এরপরও কিন্তু এলাকায় ব্যাপকভাবে মানুষের কাছে চাঁদাবাজি করা, মানুষকে দমন পীড়ন করা, এগুলা কিন্তু চলতেছে।
এবং এর হাত থেকে ত্রাণ দিবে বিএনপি। বিএনপি ইউনূসকে সহায়তা করবে, বাংলাদেশের মানুষকে সহায়তা করবে। তার কারণ 17 বছর পর এখনকার প্রেক্ষাপটে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু মানুষ বিএনপিকে ভোট দিতে চাইবে। কিন্তু আওয়ামী লীগ যে কাজের জন্য বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ যে কাজের জন্য ধিক্কিত হয়েছে, সেই একই কাজ যদি বিএনপির নেতৃবৃন্দ, যারা নিম্ন গ্রাসরুটের নেতৃবৃন্দ আছে, তাদের মাধ্যমে হয়, যেমন বিভিন্ন মসজিদের কমিটি ভেঙে দেওয়া হচ্ছে, কমিটি দখল করা হচ্ছে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলো দখল করা হচ্ছে। হাট বাজার, যেমন এক সবজিওয়ালা বললো যে চাঁদা এখনো দেই, আগে আওয়ামী লীগকে দিতাম, এখন বিএনপিকে দেই। অর্থ উপদেষ্টা বললেন যে চাঁদা ঠিকই দিচ্ছে মানুষ, চাঁদা ঠিকই হচ্ছে, শুধুমাত্র নাম পরিবর্তন হয়েছে। এটা অর্থ উপদেষ্টার বক্তব্য, সালাউদ্দিন আহমেদের। তো এই যে অবস্থা, এটা কিন্তু বিএনপি দেখতেছে। তারেক জিয়া সাহেবও বেশ কয়েকবার এটার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, কিন্তু কাজ কিন্তু হচ্ছে না। জনগণ কিন্তু বিতৃষ্ণ হয়ে যাচ্ছে। আমার কথায় হয়তো অনেক বিএনপির নেতা হয়তোবা মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু এটা বাস্তব, এটা সত্য। কারণ অতীতে যে ভুলগুলো বিএনপি করেছে এবং যে ভুলের কারণে আওয়ামী লীগ ক্ষমতা হারালো, সেই ভুলগুলো এখন আর করতে দেওয়া যাবে না। সেই জন্য সুশাসনের প্রয়োজন। এলাকার মানুষ যাতে শান্তিতে থাকে, চাঁদা মুক্ত থাকে, হুমকি দুমকির বাইরে থাকে, সেই ব্যবস্থাগুলো করতে হবে। এত দ্রুত কেন এই হাট ঘাট মাঠ বাজার সব দখল করতে হবে? এগুলো বিএনপিকে কঠোরস্থ দমন করতে হবে। এবং ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয় তাহলে জাতি ব্যর্থ হয়ে গেল, তাহলে কিন্তু আমরা সুশাসন আর পাবো না। আন্দোলনের প্রেক্ষাপটে থাকেন আর মাঠে ময়দানে না যান তাহলে তো কিছু দেখবেন না। আমি বিজনেসম্যান, বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমার লোক আছে, কাস্টমার আছে, আমার প্রতিনিধিরা যায়। আমরা বাংলাদেশের গ্রাসরুট দেখতেছি। আমার দৃষ্টিকোণ থেকে আপনারা এই ছাত্র আন্দোলনে এই যে আমার সন্তানরা মারা গেল, এদের সাথে বেইমানি করতেছেন। আপনারা আপনাদের জায়গায় নাই, আপনারা আপনাদের জায়গায় নাই, আপনারা আপনাদের জায়গায় নাই। আপনি যে কথা বলতেছেন না, আমি 43 বছর রাজনীতিতে আমি আপনাকে একটা কথা বলি, 24 দেখেছেন, আমি 71 সাল দেখেছি, আমি মুক্তিযুদ্ধদের খাবার দিয়েছি। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি। আমাদের এই আন্দোলনে কারা এসেছে? ক্লাস 5 এর বাচ্চা রাজনীতি এই আন্দোলনে এসেছে। সে রাজনীতির কি বুঝে? তার ভাইকে হত্যা করা হচ্ছে গুলি করে, সে আন্দোলনে আসছে। সে বুঝতেছে যে এটা একটা স্বৈরাচার এবং তার দোসরদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। সে বুঝে এসেছে, আমাদের ডাকে আসে না, তার বিবেকের তাড়না থেকে আন্দোলনে এসেছে। আমরা ভুল করি নাই। এই ছাত্র আন্দোলনে যারা ছিল, আমি মনে করি প্রত্যেকজন এক একটা বীর। পার্সোনাল অনেকের অনেক এলিগেশন থাকতে পারে। আবেগের সাথে আপনারা খেলতেছেন। না না, আবেগের সাথে আমরা খেলতেছেন, আবেগের সাথে জাতীয় পার্টি খেলতেছে, আওয়ামী সাথে খেলতেছেন। আমরা কান্দি ভাই, আবেগের সাথে জাতীয় পার্টি খেলতেছে, আওয়ামী লীগের পক্ষে আবার কথা বলতেছে তারা। সুতরাং এটা তো আমরা মেনে নিব না। জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে কথা বলে না, জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে কথা বলে না, যেভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে না। মিলন ভাই, আমি একটু বলি, নির্বাচনে আমরা অংশ নেইনি। আপনি যেভাবে বললেন, আপনারা যদি এই সরকার যদি উপদেষ্টা বানিয়ে দিত, আপনিও হয়ে যেতেন। গত 15 বছর আওয়ামী লীগের সবচেয়ে বেশি প্যানিভিট নিয়েছে বাংলাদেশে জাতীয় পার্টি। এটাকে আপনি অস্বীকার করবেন? একটা দল। সুতরাং সুযোগ নেওয়ার সময় নেবে, সুবিধা নেবে, গণহত্যার দায় নেবে না, এটা তো হবে না। 2018 সালে আপনি যেভাবে বললেন বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে, 6 থেকে 7টা সিট পেয়েছে। আমি আপনাকে বললাম কথা আসেন না, তারা কি সরকারের সুযোগ সুবিধা দেয়নি? তার কথা আপনি বলতে পারেন না, সে বড় দল। এই জন্য আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারেন না, তারা বড় দল। এই জন্য আগামী সরকার 2014 সালে নির্বাচনে জাতীয় পার্টি যখন আমাদেরকে সহযোগিতা করেছে, তখন বিএনপির ওই এমপিরা যে গাড়ি নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, বেতন নিয়েছে, সেই কথা বলেন না কেন? গত 15 বছরে জাতীয় পার্টি এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে? গত 15 বছরে জাতীয় পার্টি এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে? করে নাই। কি কর্মসূচি করেছে? কোন কর্মসূচি করে না। কোথায় করেছে আপনি বলেন? দেখেন না, টিভির ফুটেজ দেখেন না। আমরা আন্দোলন করেছি কিনা টিভির ফুটেজ দেখেন। শুধুমাত্র তাদের ব্যক্তিগত ভাগ বাটোয়ারা নিয়ে করেছে, কোনো আন্দোলন করে নাই তারা। শুনেন, আমি হাসিলা আপা প্লিজ আমি শেষ করি, তারপর আমি মিলন ভাইয়ের কথা বলবো। ব্যক্তিগত ভাগ বাটোয়ারা কোন নেতার থাকতে পারে, এজন্য লক্ষ লক্ষ জাতীয় পার্টির নেতা কর্মীর দোষ না।